নমস্কার। আমাদের দেশে বিয়ের আগে পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষের মধ্যে অনেক বিষয় নিয়ে বোঝাপড়া হলেও ব্লাড গ্রুপ সম্বন্ধে কেউ কোনো মাথা ঘামায় না। পাত্র এবং পাত্রীর ব্লাড গ্রুপের মধ্যেই নির্ভর করছে তাদের পরবর্তী জীবন। এখানে আমি পাত্রকে একজন বাবা হিসেবে গণ্য করছি এবং পাত্রীকে একজন মা হিসেবে গণ্য করছি। বাবা মায়ের ব্লাড গ্রুপের কারণেই মৃত সন্তান জন্ম নেয়। কি এই ব্লাড গ্রুপ? এখানে ব্লাড গ্রুপেই কেন দায়ী? বাবা মায়ের ব্লাড গ্রুপ কি হলে মৃত সন্তান জন্ম হবে না, বা এই সমস্ত রোগের প্রতিরোধ কি, এই বিষয় নিয়েই আজকের এই মূল ভিডিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। রাধে রাধে। মৃত সন্তান জন্মানোর অনেকগুলি কারণ থাকলেও বারবার মৃত সন্তান জন্মানো, বা সময়ের পূর্বেই গর্ভপাত হয়ে যাওয়া, অথবা মারাত্মক রোগ জন্ডিস নিয়েই সন্তানের জন্ম, এই সমস্ত রোগের পিছনে অনেকগুলি কারণ থাকলেও প্রধান কারণ হিসেবে আমরা এইখানে একটি রোগ ধরে নেব, যেটিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস নিয়েই আজকের এই সমস্ত ভিডিও শুরুতেই বলে দিই, বাবার রক্ত যদি পজিটিভ গ্রুপের হয় এবং মায়ের রক্ত যদি নেগেটিভ গ্রুপের হয়, সেক্ষেত্রেই কিন্তু সন্তানের এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হতে পারে। এইখানে বাবার পজিটিভ রক্ত এবং মায়ের নেগেটিভ রক্ত, এইখানে পজিটিভ এবং নেগেটিভ গ্রুপ কেন দায়ী তা জানতে হলে আপনাকে জানতে হবে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন, এই দুটো জিনিসের সম্বন্ধে। অ্যান্টিবডি অ্যান্টিজেন সম্পর্কে যদি আমি বলতে যাই, তাহলে অ্যান্টিবডি হলো আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা এবং অ্যান্টিজেন হলো আমাদের বাইরের থেকে শরীরের মধ্যে প্রবেশ করা কিছু জীবাণু বা অন্য কোনো বস্তু হতে পারে। এই যে কথাটা বললাম অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে, আমার মনে হচ্ছে আপনাদের মগজে এই কথাটি হজম হয়নি, তাই একদম সহজভাবে যদি বোঝানো হয়, এই বেশ কয়েক বছর আগে, 2-3 বছর আগে আমরা দেখেছি করোনা ভাইরাস আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে একে অপরের মধ্যে ট্রান্সফার হচ্ছিল এবং শরীরকে অসুস্থ করছিল। আমরা এমনও অনেক উদাহরণ পেয়েছি যেখানে করোনার জন্য হাজার হাজার মানুষ মারা গেছে এবং কেউ কেউ করোনার কারণে হালকা একটু জ্বর, সর্দি, কাশি এইসবের মধ্যে দিয়েই নিজেকে বাঁচিয়ে তুলেছে। তেমন কিছুই প্রভাব পড়েনি তাদের শরীরে। এখানে করোনা ভাইরাস যেহেতু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, তাই আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা করোনা ভাইরাসকে নিজের দেহের বাইরের কিছু একটা অংশ ভেবে নিয়ে সেটির বিরুদ্ধে শরীরের মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে। এই বাইরের থেকে আসা করোনা হচ্ছে আমাদের অ্যান্টিজেন, এবং শরীরের মধ্যে এই অ্যান্টিজেনকে মারার জন্য যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে সেটিকে বলা হচ্ছে অ্যান্টিবডি। এখানে আরও একটি আমি ভুল ধারণা আপনাদের পরিষ্কার করে দিই। জ্বরকে আমরা অনেকেই কিন্তু একটি রোগ বলে ভাবি, কিন্তু জ্বর আসলে কোনো রোগ নয়। জ্বর হচ্ছে রোগের লক্ষণ। শরীরের মধ্যে যখন কোনো বিজাতীয় পদার্থ বা কোনো জীবাণু প্রবেশ করে, তখন আমাদের শরীরের তৃতীয় এবং শেষ স্তরের প্রতিরক্ষার মধ্যে একটি অন্যতম হচ্ছে জ্বর। জ্বর হলে শরীরের তাপমাত্রাকে বাড়িয়ে সেই শরীরের মধ্যে প্রবেশ করা জীবাণুকে ধ্বংস করার চেষ্টা করা হয়। সেই কারণে আমাদের শরীরের তাপমাত্রা বাড়ে, যেটাকে আমরা জ্বর বলে জানি। এবার থেকে জ্বর হলে আর জ্বরের কোনো ওষুধ খাবেন না, ডাক্তারের পরামর্শ নেবেন। শরীরের মধ্যে কিছু না কিছু জীবাণু প্রবেশ করেছে, যার কারণে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা সেই জীবাণুকে মারার জন্য শরীরের তাপমাত্রা বাড়িয়েছে। চলুন ফিরে আসা যাক আজকের মূল বিষয়ে। অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন সম্পর্কে আমরা জানলাম। এই অ্যান্টিজেন অ্যান্টিবডির সংঘর্ষের কারণেই এই রোগটি হয়। গর্ভের মধ্যে অবস্থান করা শিশুকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ফিটাস বলা হয়, তাই এই রোগটিকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। নামটা শুনেই কিছু না কিছু রিলেট করতে পারছেন। এখানে আরও একটি বিষয় মনে রাখা খুবই জরুরি, বাবা এবং মায়ের মধ্যে যদি কেউ একজন পজিটিভ রক্তবাহী হন, তাহলে সন্তানের মধ্যে পজিটিভ রক্ত প্রবাহিত হবে। যেহেতু মায়ের শরীরে প্রবাহিত হচ্ছে নেগেটিভ রক্ত এবং সন্তানের শরীরে প্রবাহিত হচ্ছে পজিটিভ রক্ত, তাই এই পজিটিভ এবং নেগেটিভ রক্তের মধ্যেই সংঘর্ষ তৈরি হবে এবং তৈরি হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। সন্তান যখন গর্ভের মধ্যে থাকে, তখন মা এবং সন্তানের মধ্যে সংযোগ রক্ষা করে প্লাসেন্টা এবং আম্বিলিকাল কর্ড। প্লাসেন্টা মাতৃগর্ভের জরায়ুর সাথে অ্যাটাচ থাকে এবং সেখান থেকে উৎপন্ন হওয়া আম্বিলিকাল কর্ড সন্তানের নাভির সাথে অ্যাটাচ থাকে। এখান থেকে
মায়ের শরীর থেকে রক্ত, খাবার, পুষ্টি সমস্ত জিনিসটাই ওই প্লাসেন্টার থ্রু দিয়ে, আম্বিলিকাল কর্ড দিয়ে ফিটাসের মধ্যে আসে। বেশিরভাগ সময় দেখা গেছে যে যখন সন্তান প্রসব হয় তখন সন্তানের শরীর থেকে কিছু পরিমাণ রক্ত আম্বিলিকাল কর্ড দিয়ে প্লাসেন্টার থ্রু মায়ের শরীরের মধ্যে প্রবেশ করে। যেহেতু এখানে মায়ের রক্ত নেগেটিভ রক্তবাহী এবং সন্তান থেকে চলে গেছে পজিটিভ রক্ত, তাই এই পজিটিভ রক্তকে মায়ের শরীর কিছু একটা অ্যান্টিজেন ভেবে নেয় এবং মায়ের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ওই পজিটিভ রক্ত এর বিরুদ্ধে এক ধরনের অ্যান্টিবডি তৈরি করে, যা পজিটিভ রক্তকে ধ্বংস করতে সাহায্য করে। এখানে প্রথম সন্তানের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, তার কারণ মায়ের রক্তে এই পজিটিভ রক্তের বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি তৈরি ছিল না। সেই কারণেই সুস্থভাবে প্রথম সন্তান প্রসব হতে পারে। এই একই অবস্থায় যদি দ্বিতীয় সন্তান গর্ভের মধ্যে আসে, তখন আবারও ওই দ্বিতীয় সন্তানের রক্ত হবে পজিটিভ ব্লাড গ্রুপের। এইবার ধীরে ধীরে মায়ের শরীর থেকে অ্যান্টিবডি আসবে এবং সেই পজিটিভ রক্তের মধ্যে থাকা লোহিত রক্তকণিকা বা আরবিসিকে ভাঙতে শুরু করবে এবং আরবিসি ভেঙে গেলে সন্তানের শরীরে বা ফিটাসের শরীরে কোনো ধরনের রক্ত আর থাকবে না। সেই কারণেই বারবার সেই শিশুটি, মানে প্রথম শিশুর পর যত সমস্ত শিশুগুলি হবে সমস্তগুলি মারা যাবে বা সময়ের আগেই গর্ভপাত হবে, অথবা যদিও খুব কম পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয় সেক্ষেত্রে দেখা যাবে যে সন্তানটি ভীষণ মারাত্মক জন্ডিস রোগের সাথে জন্ম নিচ্ছে। কেন এই জন্ডিস রোগটি হচ্ছে বা বারবার কেন গর্ভপাত হচ্ছে, আবার একটু গভীরভাবে জানা যাক। আমরা সবাই জানি যে রক্তের মধ্যে থাকে লোহিত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার মধ্যে থাকে হিমোগ্লোবিন, যার কারণে রক্তের রং লাল হয়। এই লোহিত রক্তকণিকা স্বাভাবিকের চেয়ে একটু কম থাকলে সেটিকে বলা হয় অ্যানিমিয়া রোগ। এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের ক্ষেত্রেও কিন্তু আরবিসির স্বাভাবিকের চেয়ে একটু কম থাকে। এই মা এবং সন্তানের পজিটিভ নেগেটিভ ব্লাড গ্রুপের জটিলতার কারণেই সন্তানের দেহের লোহিত রক্তকণিকা বারবার ভাঙতে থাকে এবং লোহিত রক্তকণিকার মধ্যে থাকা হিমোগ্লোবিন মুক্ত হয়ে যায় এবং বিলিরুবিনে পরিণত হয় এবং এখানে বিলিরুবিনের রং হালকা হলুদ রঙের হয়। সেই কারণে আমাদের চামড়ার নিচে বা চোখের এই সাদা অংশের মধ্যে হলুদ রং দেখা যায় এবং সারা শরীর হলুদ হয়ে যায়, যাকে আমরা জন্ডিস বলে জানি। এই জন্ডিস রোগ হলে অধিকাংশ সময়েই সন্তানটিকে বাঁচানো খুবই মুশকিল হয়ে পড়ে। যদি সন্তানটি মাতৃগর্ভে থাকাকালীন তার জন্ডিস ধরা পড়ে, তখন বাচ্চাটিকে নির্দিষ্ট সময়ের পূর্বেই ডেলিভারির ব্যবস্থা করা হয় এবং ডেলিভারির পর তাকে বাঁচানোর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। চিকিৎসা বিজ্ঞানে মাতৃগর্ভে থাকা একটি সন্তানের ভিয়াবেল এজ হয় 8 সপ্তাহ, অর্থাৎ 8 সপ্তাহের পূর্বেই সন্তান জন্মালে সেই সন্তানকে বাঁচানো সম্ভব হয় না। এই অবস্থায় নেগেটিভ রক্তবাহী মা যদি চিকিৎসকের শরণাপন্ন হয়, উনি প্রথমেই ব্লাড টেস্ট করতে চাইবেন এবং ব্লাডের মধ্যে যদি এই পজিটিভ রক্তের বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি ধরা পড়ে, তখন ডাক্তারবাবু বুঝে যাবেন যে এর সন্তানের মধ্যে হতে চলেছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস রোগ। এর প্রতিকার হিসেবে মাতৃগর্ভের শিশুটির 8 সপ্তাহ পূর্ণ হলে মায়ের শরীরে RH ইমিউনোগ্লোবিউলিন ইঞ্জেকশন দেওয়া হয় মায়ের শরীরে তৈরি হওয়া অ্যান্টি-RH প্রতিহত করার জন্য। সন্তান জন্মের পর 72 ঘন্টার মধ্যে আবারও এই ইঞ্জেকশনটি দেওয়া হয়। আবার একটি কন্ডিশন, যেখানে মাতৃগর্ভে থাকা শিশুটির 8 সপ্তাহ হওয়ার আগেই যদি অ্যানিমিয়া দেখা দেয়, তখন ফিটাসের শরীরে রক্ত সঞ্চালন করা হয়। হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি এমনই কয়েকটি প্রধান প্রধান অঙ্গ তৈরি হওয়ার জন্য অপেক্ষা করা হয়। এগুলো গঠিত হয়ে গেলে সময়ের আগে সন্তানটিকে ডেলিভারি করে নেওয়া হয় এবং সেই শিশুটিকে বাঁচাতে সর্বশেষ চিকিৎসা দেওয়া হয়, তা হলো শরীরের রক্ত পরিবর্তন। আগেই বলা হয়েছে যে প্রথম সন্তানের তেমন কিছু ক্ষতি না হলেও দ্বিতীয় সন্তানের প্রচণ্ড মাত্রায় জন্ডিস হয়ে থাকবে, পুরো শরীর হলুদ হয়ে থাকবে, দেখলেই বোঝা যাবে জন্ডিস হয়েছে। সেই সন্তানের রক্ত পজিটিভ গ্রুপের এবং প্রতিনিয়ত লোহিত রক্তকণিকা ভাঙছে। এই মতো অবস্থায় শিশুটিকে বাঁচাতে একটি জটিল পদ্ধতি অবলম্বন করা হয়। শরীরের সমস্ত রক্ত বের করে রক্তকে পরিবর্তন করা হয়। একবারে শরীরের সমস্ত রক্ত বের করা হয় না, অল্প অল্প করে শরীরের থেকে পজিটিভ রক্তকে বার করে নেগেটিভ রক্ত দিয়ে পূর্ণ করা হয়। এই রক্ত পরিবর্তন ছাড়াও আরও বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। এখানে সন্তানের ভবিষ্যৎ শুধুমাত্র বাবা মায়ের ব্লাড গ্রুপেই নির্ভর করছে না, আরও অনেক ধরনের টেস্ট রয়েছে যা বিয়ের পূর্বে করে নিলে পরবর্তী সন্তানের ক্ষেত্রে খুবই ভালো হয়।
যেমন রয়েছে থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া, ক্লাইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, ট্রাইজোমি ইত্যাদি অনেক ধরনের রোগ রয়েছে যা বাবা মায়ের উপরেই নির্ভর করছে। এবং এই সমস্ত রোগ নিয়ে যদি আপনারা আবারও নতুন ভিডিও চান তাহলে নিচে কমেন্ট করে জানান। আমি পরবর্তী সমস্ত রোগ সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসব। তো আজকের ভিডিও এখানেই শেষ করা যাক। নমস্কার, জয় হিন্দ, রাধে রাধে।